আজকে আমরা স্বরধ্বনির 14 গোষ্ঠী আলোচনা করব। যদি টেকনিক্যাল কোনো সমস্যা না হয় তাহলে একটা গোষ্ঠী বাদ পড়বে না। তো সবচেয়ে প্রথমে আমরা জানবো ব্যাকরণ কি। ব্যাকরণ একটা নিয়ম, যে নিয়মে চললে ভাষার ত্রুটি হবে না বা ভাষা বৈচিত্র্য সৃষ্টি হবে না। কেমন? যে আমরা রাস্তায় চলতে গিয়ে একটা নিয়ম করে ফেলেছি ভারতে, যে তার গন্তব্যস্থলে যাবে তা সে তার বাম দিক ধরে যাবে, আর যে সামনের দিক থেকে ফিরে আসবে ও আমার ডান দিক দিয়ে ফিরে আসবে। অর্থাৎ যে যেদিক দিয়ে চলছে তার বাম সাইডটা ধরে এগিয়ে যাবে। যদি কেউ এই নিয়ম না মানে, অর্থাৎ আমি যাচ্ছি তো না আমি ডান দিক দিয়ে যাব, তাহলে কি হবে? অ্যাক্সিডেন্ট হবে, ধাক্কা লাগবে, হয় আমি মরবো না সামনে মানুষ মরবে, ক্ষয়ক্ষতি হবে। ওই রকম ভাষার কিছু নিয়ম রয়েছে, যে নিয়ম না মানলে মানুষ মারা যাবে না, ভাষা মারা যেতে পারে বা ভাষার মধ্যে ত্রুটি দেখা যেতে পারে বা সমস্যা হতে পারে বিভিন্ন ধরনের। যেমন আমরা বাংলা ভাষায় ক্রিয়াপদ সবসময় শেষে ব্যবহার করি, যেমন আমি ভাত খাই, সে রুটি খাই। কিন্তু কখনো কখনো যদি আমি আগে ক্রিয়াপদটাকে বলে দিই তাহলে একটু বিষয়টা হাস্যকর হয়ে যাবে বা শুনতে আন করা লাগবে। কেউ বলবে একই রকম কথা বলছে, কিন্তু এতে কি বিশেষ ক্ষতি হবে? আমি যদি বলি যে আমি খাবো ভাত, তাহলে যাকে বলছি সে বুঝতে পারছে হ্যাঁ কথাটা একটু অন্যরকম বলেছে, কিন্তু সে ভাত খেতে খেতে চাইছে, ও কিন্তু আমাকে ভাত এনে দেবে। এই যে ব্যাকরণ, ব্যাকরণ এবং ভাষা, আগে ভাষা পরে ব্যাকরণ, অর্থাৎ আগে কিন্তু ব্যাকরণ রচিত হয়নি, আগে ভাষা এসেছে এবং ভাষা যেভাবে সমাজে ব্যবহৃত হচ্ছে তা দেখে দেখে ভাষাবিজ্ঞানীরা ব্যাকরণ রচনা করেছেন। তাই বলতে হয় আগে ভাষা পরে ব্যাকরণ। তো একটু আগে যে বললাম যে ক্রিয়াপদ বাংলা ব্যাকরণে বা বাংলা ভাষায় শেষে ব্যবহৃত হয়, আমরা যদি আগে ব্যবহার করি তাহলে একটু খারাপ শুনতে লাগবে বা মানানসই হবে না, কিন্তু আমার মনের ভাবটা তো প্রকাশ করা গেল, তাহলে আমার কিন্তু তেমন ক্ষতি হবে না, আমি ঠিক এগিয়ে যাব, কোনো তেমন ক্ষতি হবে না। কিন্তু যদি সবাই সব রকম করে এরকম ব্যবহার করে, অর্থাৎ আমি একটু এগিয়ে নিয়ে ব্যবহার করছি, কেউ হয়তো কর্তা পদটাকে শেষে ব্যবহার করছে, যেমন খাবো ভাত আমি, তাহলে সবাই সব রকম করে যদি ব্যবহার করে তাহলে তো ভাষার যে সুনিষ্ট গঠন তা ভেঙে চুরমার হয়ে যাবে এবং একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। এই জন্য আমাদের এই ব্যাকরণের নিয়ম মেনে কথা বলা উচিত এবং সেই হিসেবে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া উচিত। তো এবার বইয়ের ভাষায় ব্যাকরণ কাকে বলে আমরা জানবো। বলা হচ্ছে আমরা কোনো নির্দিষ্ট ভাষা শেখার জন্য কোনো নির্দিষ্ট বই বা পুস্তক অধ্যয়ন করি বা পড়ি, সেই বইকে সেই ভাষার ব্যাকরণ বলা হয়। যেমন আমি যদি বাংলা ভাষা ভালো করে শিখতে চাই তাহলে আমাকে যে বইটা পড়তে হবে সেই বইকে বাংলা ব্যাকরণ বলবো, বা যদি আমি ভালো ইংরেজি শিখতে চাই তাহলে ইংরেজি শিখবার জন্য যে বইটা পড়বো তাকে আমরা বলবো ইংলিশ গ্রামার। এটা গেল ব্যাকরণ সংজ্ঞা। এবার চলে আসি বাংলা ব্যাকরণ কাকে বলে। আমরা বলবো বাংলা ভাষা শেখার জন্য যে বই আমরা পড়বো সেই বইকে বলবো বাংলা ব্যাকরণ। আর একটু ভালো করে বলি, যে বই পড়ে আমরা বাংলা ভাষা শুদ্ধভাবে লিখতে পড়তে এবং বলতে পারি সেই বইকে বলবো বাংলা ব্যাকরণ। এই বাংলা ব্যাকরণের প্রতিপাদ্য বা আলোচ্য বিষয় চারটি। এক হচ্ছে ধ্বনিতত্ত্ব, দুই হচ্ছে রূপতত্ত্ব, তিন হচ্ছে বাক্যতত্ত্ব, চার হচ্ছে শব্দার্থ তত্ত্ব। এই চারটে আলোচ্য বিষয় ব্যাকরণে রয়েছে। আজ আমরা এই চারটার মধ্যে 1 নাম্বার ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করব। সবচেয়ে প্রথমে জেনে নেব ধ্বনি কি। আমরা পড়েছি ধ্বনি মানেই আওয়াজ, আমরা সবাই জানি একটা কোনো কিছুর আওয়াজ হবে, ধরুন আমার কাছে এরকম করে আওয়াজ করলাম, এটাকেও ধ্বনি বলা যাবে। কিন্তু বাংলা ব্যাকরণে এটা ধ্বনি বলা যাবে না, এটা হয়ে গেল ফিজিক্যাল সায়েন্স বা বিজ্ঞানের ভাষায় ধ্বনি, যে কোনো একটা আওয়াজ। তাহলে বাংলা ভাষা ধ্বনি কাকে বলা হয় আমরা জানবো। বলা হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত
অর্থ প্রকাশে সাহায্যকারী আওয়াজকে ধ্বনি বলে। অর্থাৎ মানুষের বাকযন্ত্র থেকে যে আওয়াজগুলো বের হবে এবং সেই আওয়াজগুলো যদি নির্দিষ্ট অর্থ প্রকাশে সহায়তা করে তাহলে সেটাকে আমরা ধ্বনি বলবো, নয়তো বলবো না। তাহলে এখানে প্রশ্ন আছে বাকযন্ত্র কি, কোনটাকে আমরা বাকযন্ত্র বলবো? আমরা কম বেশি সবাই হারমোনিয়াম দেখেছি, কারণ কিগুলো প্রেস করে সা রে গা মা পা ধা নি সা। তো এই হারমোনিয়ামে কিছু বোতাম থাকে এবং সামনের দিকে এভাবে করে পাম্প করা হয়। তো এই হারমোনিয়াম নিয়ে আমি আগে ভাবতাম যে এর ভিতরে ব্যাটারি রয়েছে বা ব্যাটারি রয়েছে, ওই ব্যাটারি থেকে আওয়াজ হয় মনে হয়। তো আস্তে আস্তে সেই ধারণা পরিষ্কার হলো ওর ভিতরে কোনো ব্যাটারি থাকে না। যদি তুমি 7, 8 বা 9 কোনো একটা ক্লাস করতে যাও আর জিজ্ঞেস করো যে এই হারমোনিয়ামের ভিতরে কত এমএজের ব্যাটারি থাকে, তো কেউ বলবে সব বিভিন্ন রকম বক্তব্য বলবে। কেউ বলবে যে ব্যাটারি থাকে, কেউ বলবে ব্যাটারি থাকে না। যাকে তো হারমোনিয়ামে যেমন ব্যাটারি থাকে না, বাতাসের সাহায্যেই আওয়াজটা হয়। এবার বিভিন্ন বোতাম বা সুইচে বিভিন্ন আওয়াজ রয়েছে, এ স্কেল, বি স্কেল, সি স্কেল, ডি স্কেল, যারা গান শিখছো ভালো করে জানো। সেরকম আমরা মেলাতে একটা বাঁশি পাওয়া যায়, তোমার গিয়ে নোলের বাঁশিগুলো বা বেতের বাঁশিগুলো এরকম আমরা খুদি বাজাই। তো যখন কোনো একটা আঙ্গুল ছিদ্র যদি না রাখি তাহলে একরকম আওয়াজ হবে, আর যখন আঙ্গুলগুলো চেঞ্জ করবো তখন কিন্তু আওয়াজটাও বিভিন্ন রকমের হবে। তো ওই বাঁশির আওয়াজ সে বাঁশি থেকে আসছে, হারমোনিয়ামের আওয়াজ হারমোনিয়াম থেকে আসছে। এবার মানুষের আওয়াজ কোথা থেকে আসছে? যেখান থেকে আওয়াজটা তৈরি হচ্ছে বা যে অংশগুলো নিয়ে আওয়াজটা তৈরি হচ্ছে তাকে বাকযন্ত্র বলছে। আমি একটি ছবি এঁকে দেখানোর চেষ্টা করছি যে বাকযন্ত্রটা কি। এটা হলো ফুসফুস, এটা বাম ফুসফুস আর ডান ফুসফুস। তো আশা করি দেখা যাচ্ছে। ছবিটা তেমন ভালো হলো না মনে হয়। আচ্ছা, মেনে নিলাম যে এটা একটা মানুষের মাথা, এটা বডি বা বুক, এটা এটা ডান ফুসফুস, এটা বাম ফুসফুস, বা এটা বাম ফুসফুস বা ডান ফুসফুস যদি এদিকে থাকে তাহলে এটা হয়ে যায় বাম ফুসফুস, এটা হবে ডান ফুসফুস। আমরা জানি ফুসফুসের দুটি অংশ। আর এটা হলো তার নাক, লিখিনি এখানে সোজা ভাষায় নাক। এটা ঠোঁট, আর এখানে দাঁত থাকবে, জায়গাটা তেমন নেই তবুও চেষ্টা করছি। দাঁত, এটা লম্বা দেখি জিভ এঁকেছিলাম বা এঁকেছি, জিভ। এই অংশটাকে বলবো আমরা মূর্ধা, মূর্ধা। আর এই এই অংশটা বলবো আমরা তালু, তালু। আর এখানে একটা স্বরতন্ত্রী রয়েছে, দাঁড়াও, এখানে যেটাকে আমরা কণ্ঠ বলছি সেটাকে বলবো আমরা স্বরতন্ত্রী বা কণ্ঠও বলতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি একটা মানুষের মাথা, গোলা এবং বুক আঁকার চেষ্টা করলাম। তো এই যে নাক, মাড়ি বা মূর্ধা, তালু, ঠোঁট, দাঁত, জিভ, এখানে হলো স্বরতন্ত্রী বা শ্বাসনালী, ফুসফুস, এগুলো নিয়ে আমরা কথাটা বলি বা আমাদের মুখে যে ভাষাটা প্রকাশ পায় এগুলোর সাহায্যে। তাহলে এগুলোকে আমরা একত্র বাকযন্ত্র বলতে পারি। যদি আমরা বলি যে আমাদের নাক, ঠোঁট, জিভ, তারপরে তোমার কণ্ঠ,
ফুসফুস, আর দাঁত বললাম। আর দেখি এখান থেকে বলি, জিভ, দাঁত, ঠোঁট, নাক, মূর্ধা, তালু, ফুসফুস, স্বরতন্ত্রী, এগুলোকে একত্রে বাকযন্ত্র বলা হয়। অর্থাৎ মানুষ যে যন্ত্রের সাহায্যে তার মনের ভাব প্রকাশ করে বা কথা বলে তাকে আমরা বাকযন্ত্র বলবো। বা এভাবে বলা যায়, দাঁত, দাঁত, জিভ, ঠোঁট, নাক, মূর্ধা, কণ্ঠ, তালু, এগুলোকে একত্রে বাকযন্ত্র বলা হয়। এগুলোর সাহায্যে আমরা কথা বলে থাকি। তাহলে আশা করি আমরা বাকযন্ত্র বিষয়টি বুঝতে পারলাম। তো আমরা এভাবে করে দাঁড়াবো, এরকম একটা মানুষের ছবি, মাথা, ফুসফুস, এই ফুসফুস দিয়ে বাতাসটা এখান থেকে বের হয়, এখানে রয়েছে স্বরতন্ত্রী বা কণ্ঠ, এখানে বাতাসটা বেরিয়ে এইভাবে চলে আসলো, আর এখানে চলে আসলো ও বা আ, দেখা যাচ্ছে? তো এটার সাথে কিন্তু আমরা কথা বলছি বলে এটাকে আমরা বাকযন্ত্র বলে মনে করব, বা এটাকে বাকযন্ত্র বলা হয়। এবার চলে আসবো আমরা ধ্বনি নিয়ে। কাকে ধ্বনি বললাম? একটু আগে বললাম যে যে কোনো আওয়াজকে আমরা কিন্তু বাংলা ব্যাকরণে ধ্বনি বলতে পারি না। এখানে ধরো এই বোর্ডে মারলাম, আওয়াজ হচ্ছে, এটাকে আমরা ফিজিক্যাল সায়েন্সে বা বিজ্ঞানে ধ্বনি বলবো, কিন্তু বাংলা ব্যাকরণে এটাকে ধ্বনি বলবো না। কি বলেছি? যে এই বাকযন্ত্রের সাহায্যে, যে ছবিটা এঁকেছিলাম, এই বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত সেই সব আওয়াজকে আমরা ধ্বনি বলবো যেগুলো অর্থ প্রকাশে সাহায্য করবে। ধরে নাও কোন একটা মানুষের বাচ্চা রয়েছে, 2 মাস বা 3 মাস বয়স হয়েছে, আর এরকম আওয়াজ করছে, তো বাংলা ব্যাকরণটা ধ্বনি বলা যাবে না। বা কোন একটা পাগল রয়েছে, আবল তাবল বকে যাচ্ছে, কোনো মাথা মুন্ডু মানেই হয় না, তাহলে সেটাকেও বাংলা ব্যাকরণে ধ্বনি বলা যাবে না। ওগুলো কিন্তু বাকযন্ত্র থেকে উচ্চারিত হচ্ছে, মানুষের বাচ্চার তো এখনো বাকযন্ত্র থাকবেই, পাগলটা তো এখনো বাকযন্ত্র থাকবেই, তো সেগুলো উচ্চারণ করছে, কিন্তু ওগুলো যেহেতু অর্থ প্রকাশে সাহায্য করছে না, তাই সেই আওয়াজগুলোকে আমরা বাংলা ব্যাকরণে ধ্বনি বলে মানবো না বা ধরবো না। আশা করি বিষয়টা বোঝা গেছে। তো এবার আমরা বুঝে নিব যে ধ্বনি কি, বুঝে নিয়েছি। এবার ধ্বনির 3টি শব্দ রয়েছে, লিখে নিই। ধ্বনি, ধ্বনি, ধ্বনি। দেখো আমি 3টি ধ্বনি লিখেছি, তাহলে বাংলা ব্যাকরণে কোনটা ধ্বনি বানানো হবে? দেখো 3টে লিখেছি, ধ্বনি, ধ্বনি, ধ্বনি। কোনটা বাংলা ব্যাকরণে আমরা মানবো বা কোনটা বাংলা ব্যাকরণে আলোচনা করা হবে? দেখো প্রথম ধ্বনি, ধ্বনি মানে মেয়ে বা সুন্দরী কন্যা। দ্বিতীয় ধ্বনি মানে আওয়াজ বা শব্দ। 3 নম্বর ধ্বনি মানে বড় লোক বা পয়সাওয়ালা। তাহলে আমাদের এখানে বা এখন আমাদের প্রতিপাদ্য বিষয় কি বা আলোচ্য বিষয় কি, কোনটা নিয়ে? এই ধ্বনি নিয়ে। ভালো করে দেখো নাও, ধ্বনি বানানটা ধৈ বই যুক্তাক্ষর দন্ত নয় হস্যি, এইটা নিয়ে আমাদের এখন আলোচনা হবে। ধ্বনি, ধ্বনি মানে মেয়ে বা সুন্দরী কন্যা, ধৈ বই যুক্ত অক্ষর দন্ত নয় হস্যি, ধ্বনি মানে আওয়াজ বা শব্দ, আর ধ্বনি, দন্ত নয় দিঘি, ধ্বনি মানে বড় লোক বা পয়সাওয়ালা। তাহলে আমরা এখন এই ধ্বনি নিয়ে আলোচনা করব। আচ্ছা, ধ্বনির সংজ্ঞা আমাদের হয়েছে। যদি কেউ ভাবো যে লিখবা, তা আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা দেখে দেখে খাতায় লিখে নিতে পারো। উপরে হয়ে গেল মনে হয়, ক্যামেরা নিয়ে একটু সমস্যা, কোথায় লিখলে দেখতে পাওয়া যাবে ঠিক মতো। ধ্বনি কাকে বলে? বাক যন্ত্রের সাহায্যে উচ্চারিত যে সব আওয়াজ
অর্থ প্রকাশে সাহায্য করে সেই সব আওয়াজকে ধ্বনি বলে। যেমন ও, আ, হ্রস্বই, দীর্ঘই। এবার আমরা জানি যে যখন মুখে ও আ বলছি তখন এটা ধ্বনি, আর যখন আমরা এটা বোর্ডে লিখে নিলাম তখন এটা হয়ে গেল বর্ণ। অর্থাৎ ধ্বনি কানে শোনা যায় আর বর্ণ আমরা দেখতে পাই। এটা হচ্ছে ধ্বনির মূল পার্থক্য। আর ধ্বনির তুলনায় বর্ণের সংখ্যা বেশি, ধ্বনির সংখ্যা কম। তো এবার দেখো আমি যে বললাম যে অর্থ প্রকাশ সাহায্য করছে, যখন আমি আম বলবো তখন এই আটা আম নামক যে বস্তুটি রয়েছে সেটাকে আমরা বুঝবো, তাই না? তো এই আমের আ শব্দটা আম নামক একটি বস্তুর অর্থ বোঝাতে সাহায্য করলো, তাই আমকে আমরা ধ্বনি বলবো, মুখেও আমরা ধ্বনি বলবো। আশা করি বিষয়টা বোঝা গেছে। আচ্ছা, এবার আমরা ধ্বনির শ্রেণী বিভাগে চলে যাই। এই প্রসঙ্গে একটু বলে রাখি যে একদিন একটা স্কুলে বা যে স্কুলে কাজ করতাম আর কি, তো একদিন ক্লাস 2-এ পাঠানো, আমাকে পাঠিয়েছে আর কি। তো এবার স্কুলের নিয়ম হলো হেড স্যার বা যিনি দায়িত্বে থাকবেন যে ক্লাসে পাঠানো হবে সেই ক্লাসে কিন্তু যেতে হবে। এবার তোমার সাবজেক্ট যদি বাংলা হয়, বাংলা বাদ দিয়ে অন্য সাবজেক্টও পড়াতে পারো, বাংলাও পড়াতে পারো, আবার গল্পও করতে পারো, যেমন করে হোক, বা তার কাছ থেকে বিভিন্ন প্রশ্ন উত্তর জেনে নিয়ে তাদের পড়াশোনা কেমন চলছে এটা নিয়ে আলোচনা করতে পারো। তোমার ক্লাস, তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি কি করবা। তো যে ক্লাসে পাঠাবে সেই ক্লাসে যাওয়ার একটা নিয়ম রয়েছে। এবার ক্লাস 2-এ পাঠিয়েছে, আমি গেছি। তো ক্লাস 2-এর একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছড়া ছিল মনে হয়, ঢং ঢং করে ঘন্টা বাজলো নটা, ঢং ঢং করে ঘন্টা বাজলো নটার না ছটা ঘন্টা বাজলো, এরকম একটা কবিতা ছিল। আকাশ ঘন নীল, মেঘ ঘন নীল। তো ওখানে মেঘ শব্দটি রয়েছে এবং জিজ্ঞেস করলাম যে মেঘ শব্দের অর্থ কি বলতো? ওরা বললো বৃষ্টি। বৃষ্টি কি করে হয়? না না, মেঘ মানে বৃষ্টি হবে না, মেঘ মানে বাদল হবে। আকাশে সাদা সাদা কালো কালো দেখতে পাই না, এগুলো হচ্ছে মেঘ। হ্যাঁ, এগুলো হচ্ছে মেঘ। বলছে না স্যার, মেঘ মানে বৃষ্টি, মেঘ মানে বৃষ্টি হবে, আপনি ভুল বলছেন। আমি তো অবাক। তো আমি ভাবলাম যে বাচ্চাগুলো কেন মেঘ শব্দের অর্থ বৃষ্টি বলছে, অবশ্যই তো কোনো কারণ হবে। তো দেখছি বইটা নাড়াচাড়া করে বইয়ের শেষের দিকে অর্থ দেওয়া রয়েছে, সেখানে দেখছি মেঘ মানে বৃষ্টি লেখাই রয়েছে। তাহলে সেই বাচ্চাগুলো যদি মেঘের অর্থ বৃষ্টি বলে বা লেখে তাহলে তাকে নাম্বার দিতে হবে, বা সঠিক বলে তাকে সাববাসি দিতেই হবে। তো এবার যখন 9-10 বাচ্চা মেঘ মানে লিখবে বৃষ্টি, তখন কিন্তু তার মানা যাবে না, তখন সেটা ভুল হয়ে যাবে। তো এই গল্পটা কেন বললাম, যে যে বিষয়টা বাচ্চাদের জন্য ঠিক সেই বিষয়টা বড় বাচ্চাদের জন্য আবার সেটা ঠিক হচ্ছে না। অর্থাৎ এই মেঘ শব্দের অর্থ 2 এর জন্য বৃষ্টি ঠিক আছে, নাম্বার দিতে হবে, কিন্তু যখন এই মেঘ শব্দের অর্থ 9 বা 10 বা 11-12 জিজ্ঞেস করা হবে তখন কিন্তু আর ঠিক হবে না, তখন এই মেঘ মানে বাদল লিখতেই হবে। ওই রকম আমরা ব্যাকরণে দেখব যে কিছু বিষয় 5-এর জন্য ঠিক আছে, আবার সেই বিষয়টা যখন 11-12-এ উঠছে তখন কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে, পাল্টে যাচ্ছে, বা গভীরতর বিষয়টা উদ্ঘাটন করতে হবে, ভালো করে বলতে হবে। তো এবার আমরা এই যে ধ্বনির শ্রেণীবিভাগ করব, তো তোমরা দেখবে যে নর্মাল কিছু আছে, আবার দেখছি এটা নতুন আছে। তো নতুন মানে কি, ওটা হাই লেভেলের, বা সেটা 11 বা 12 এর জন্য, বা যারা শিক্ষকতা চাকরি করছেন তাদের জন্য, মানে সেইভাবে বলতে হবে, ছাড় পাওয়া যাবে না। যেমন কি ধ্বনির শ্রেণীবিভাগ কি, বা স্বরধ্বনি কয় প্রকার, আমি যদি বলি যে স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি, তখন কিন্তু আমার মাইনাস পয়েন্ট। আবার যদি 5 বা 6 বা 7 8 9 10 এর বাচ্চা যদি বলে যে ধ্বনি 2 প্রকার, স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি, সে আবার নাম্বার পেয়ে যাবে। কিন্তু টিচার হিসেবে যখন তুমি বলবা যে ধ্বনি 2 প্রকার, স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি, তখন কিন্তু তোমার মাইনাস পয়েন্ট হয়ে যাবে। তো চলে আসি আমরা যে কি শ্রেণীবিভাগ কিভাবে বলা উচিত।
দেখা যাচ্ছে তো? ধ্বনি ধ্বনি দুই প্রকার, কোনো এখানে পার্থক্য নেই। বিভাজ্য ধ্বনি আর এখানে হলো অবিভাজ্য ধ্বনি। আমরা এতদিন জেনেছি ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, কিন্তু এখানে আমাদেরকে বিভাজ্য ধ্বনি এবং অবিভাজ্য ধ্বনি এই হিসেবে কিন্তু এগিয়ে যেতে হবে। এবার 5 এর বাচ্চা যদি বলে ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, তাহলে ঠিক আছে। কিন্তু যখন 11 বা 12 এর বাচ্চা বলবে বা শিক্ষার্থী বলবে যে ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, তখন কিন্তু তাকে নাম্বার স্যার দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমরা যেটা উচ্চ স্তরের সেই হিসেবে আমরা কিন্তু আলোচনাটা এগিয়ে নিয়ে যাব। তাহলে বলবো ধ্বনি দুই প্রকার, বিভাজ্য ধ্বনি এবং অবিভাজ্য ধ্বনি। এবার দেখো যে বিভাজ্য ধ্বনি কাকে বলে। এবার বোর্ডে লিখে দিয়েছি, তারপরে বলবো আমি। বিভাজ্য ধ্বনি কাকে বলে? প্রশ্ন লিখে দিলাম, উত্তর বোর্ডে দেখাচ্ছে তো। যে সব ধ্বনিকে ভাঙা যায় সেই সব ধ্বনিকে বিভাজ্য ধ্বনি বলে। যেমন যদি আমি আম লিখি, আম ভাঙবো আমরা আ যোগ ম যোগ ও, ভাঙতে পারছি আমরা। যেমন কলম, ক লো আম, ভাঙছি আমরা কো যোগ ও যোগ লো যোগ ও যোগ ম যোগ ও, ক যোগ ও যোগ লো যোগ ও যোগ ম যোগ ও, এরকম করে আমরা ভাঙতে পারছি। তাহলে এই জন্য এই আ ও কো লো এগুলোকে আমরা বিভাজ্য ধ্বনি বলবো। তাহলে সময় কি হলো, যেসব ধ্বনিকে ভাঙা যায় বা বিভাজ্য করা যায় সেই সব ধ্বনিকে আমরা বিভাজ্য ধ্বনি বলবো। যেমন আ মো ও যেগুলো আছে আর কি। চলো এবার আমরা জানবো অবিভাজ্য ধ্বনি কাকে বলে। দেখা যাচ্ছে তো? অবিভাজ্য ধ্বনি কাকে বলে? এখানে উত্তর লিখছি ডাইরেক্ট। হ্যাঁ, যে সব ধ্বনিকে ভাঙা যায় না সেই সব ধ্বনিকে অবিভাজ্য ধ্বনি বলে। যেমন সুর, দৈর্ঘ্য, জ্যোতি ইত্যাদি আরো রয়েছে। হ্যাঁ, লিখলাম সুর, দৈর্ঘ্য, জ্যোতি। তো সংজ্ঞা খুবই সহজ, যেসব ধ্বনিকে ভাঙা যায় না সেই সব ধ্বনিকে অবিভাজ্য ধ্বনি বলে। কিন্তু বিষয়টা একটু বুঝতে হবে যে এক্সাম্পল হিসেবে আমরা সুর লিখেছি, দৈর্ঘ্য লিখেছি, জ্যোতি লিখেছি। তো বুঝে নিচ্ছি যে এটা কিভাবে ভাঙা যায় না। তো ধরে নাও যে স্কুল থেকে আমরা একটা গান কম্পিটিশন করব বা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তো যারা গানে নাম দেবে গানের নাম দেবে, ধরে নাও আমিও নাম দিলাম। তুমি একটা গান গাইলাম, দেখেছি তোকে রাত বেরাতে, তারপর আরেকবার বলছি আমি, দেখেছি তোকে রাত বেরাতে, তারপর আরেকবার বলছি, জ্বলেনি আলো স্বপ্নে। তো দেখো এই যে আওয়াজ,
দেখেছি তোকে রাত বেরাতে, এটা আমি দুবার বলেছি, একবার অন্যরকম বলেছি। তো গলার আওয়াজটা কিরকম চেঞ্জ হয়ে যাচ্ছে, সুরটা কি কিরকম আছে নেই। আরো বলছি, দেখেছি তোকে রাতে বেরাতে, দেখেছি তোকে রাতে বেরাতে, দেখেছি তোকে রাতে বেরাতে। একটাই কথা 3বার বলছি 3 রকম করে। এটাকে তো সুর বলবো, ভালো হোক মন্দ হোক যা হোক, যার যেমন লাগবে। তো 3টার যে সুর যে আলাদা হলো, এটাকে কিন্তু ভেঙে দেখানো যাবে না, কোনো মতেই দেখানো যাবে না। এটাকে আমরা ভেঙে দেখাতে পারবো না, যেমনটা আম শব্দে বা কলম শব্দে আমরা ভেঙে ভেঙে দেখলাম, এরকম এই সুরটাকে ভেঙে দেখাতে পারবো না বলে এই সুরকে আমরা অবিভাজ্য ধ্বনি বলে জানবো। আশা করি বিভাজ্য ধ্বনি এবং অবিভাজ্য ধ্বনি বোঝা গেছে। এবার আমরা বিভাজ্য ধ্বনির শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। চলো, তো আমরা এবার বিভাজ্য ধ্বনির শ্রেণীবিভাগ করব। বিভাজ্য বিভাজ্য ধ্বনি। বিভাজ্য ধ্বনি 2 প্রকার। 1 স্বরধ্বনি, 2 ব্যঞ্জন ধ্বনি। দেখাচ্ছে আশা করি। বিভাজ্য ধ্বনি 2 প্রকার, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি কাকে বলে? যেসব ধ্বনি উচ্চারণ করার সময় শ্বাসবায়ু মুখগহ্বরের কোথাও বাধা প্রাপ্ত হয় না বা অন্য কোনো ধ্বনির সাহায্য নিতে হয় না, সেই সব ধ্বনিকে বলবো আমরা স্বরধ্বনি। এবার আসি ব্যঞ্জন ধ্বনি। যেসব ধ্বনি উচ্চারণ করার সময় শ্বাসবায়ু মুখগহ্বরে কোথাও বিশেষ বাধা পায় এবং অন্য ধ্বনির সাহায্য নিয়ে উচ্চারণ করতে হয়, সেসব ধ্বনিকে বলবো আমরা ব্যঞ্জন ধ্বনি। বিষয়টা আমি বোর্ডে লিখে দিচ্ছি, খাতা তুলতে সুবিধা হবে। কতটা দেখা যাচ্ছে, কোথাও দেখা যাচ্ছে না। স্বরধ্বনি, যে সব ধ্বনি উচ্চারণ করার সময় শ্বাস বায়ু মুখ গহ্বরে কি হলো মা? মুখ গহ্বরে বিশেষ বাধা পায় না, সেই সব ধ্বনিকে স্বরধ্বনি বলে। যেমন ও, এ, আ, হস্র ই, হস্র উ, এ। 1 2 3 4 5 6, আরেকটা হবে ও। এই 7টি, হচ্ছে মান্য বাংলা ভাষায় স্বরধ্বনি। ও, এ, আ, ই, উ, এ, ও, এই 7টি। কিন্তু আমরা তো আরো বেশি পড়েছি, তো সেগুলো হচ্ছে বর্ণ, অর্থাৎ ধ্বনি এই 7টি রয়েছে এবং এই 7টির সাহায্যে আরো কিছু যুক্ত হয়ে যৌগিক স্বরধ্বনি বা বর্ণ গঠিত হয়েছে।
তো আমরা আরেকবার বর্ণগুলো লিখে নিই। এটি হলো ধ্বনি ও, আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ, রি। এই লিটা তো নেই, লেখাটাই পাপ। এ, ওই, ও, ও। 1 2 3 4 5 6 7 8 9 10 11, মোট 11টি বর্ণ। আমরা স্বরধ্বনির ক্ষেত্রে এখানে এ দেখতে পেলাম, কিন্তু এখানে এ নেই, অর্থাৎ এর কোনো প্রতীক বা চিহ্ন বা বর্ণ নেই। আর এই লিটা বাদ পড়ে গেছে। তো আজকাল এই লিটা কেন বাদ পড়েছে, তো অনেকে জানতে চাইছে কেন বাদ পড়েছে। তো আমরা খুব সিম্পল উদাহরণ দিয়ে বোঝাই যে ধরুন আমার বাড়িতে একটা মমতা দিদির দেওয়া সাইকেল রয়েছে, চালাই, 1 মাস 2 মাস চালিয়েছি। তারপরে আমার বাবা বললো যে এটা সাইকেল ভালো নেই, নতুন সাইকেল কিনে দিচ্ছি। তখন একটা বিএসএ কোম্পানির ভালো একটা সাইকেল কিনে দিল, কালো কালারের। তো যখন সেই বিএসএ কোম্পানির নতুন সাইকেলটা পাবো, তখন আমি মমতা দিদির দেওয়া সাইকেলটা কি চালাবো? চালাবো না নিশ্চয়ই, কারণ ওটা ওর থেকে অনেকটাই ভালো। তো চালাই না, ফেলা আছে, রাখা আছে। তো এমন হলো যে ওটা আর যত্নই করি না। মানুষের বেশি জিনিস থাকলে জানোই যত্ন তেমন করে না। নতুন এসেছে, পুরাতন বাদ, তেমন যত্ন করি না। ফেলা আছে, বৃষ্টি পড়ছে, শীত পড়ছে, রৌদ্র পড়ছে, এই করতে করতে মরিচা ধরে গেল। আর মরিচা ধরে ধরে আস্তে আস্তে অনেকটাই খারাপ হয়ে গেল। শেষে এতটাই মরিচা ধরলো যে কি আর চালানো যায় না। তো বাধ্য হয়ে লোহা টিনওয়ালার কাছে বিক্রি করে দিলাম। আউট, বিলুপ্ত হয়ে গেল। যার ব্যবহার নেই তার বিলুপ্তি হবেই, যার প্রয়োজন নেই। তো বাংলা ভাষায় এই লি এর প্রয়োজন নেই বা ব্যবহার হয় না, আর ব্যবহার হয় না বলেই বাদ পড়ে গেছে। এই লি এর কাজটা আমাদের লো করে দেয় বলেই এই লি এর ব্যবহার হয় না, কিন্তু সংস্কৃতে এখনো রয়েছে, সংস্কৃতে এর ব্যবহার হয়। তো আমরা এই স্বরধ্বনি দেখলাম, এবার আমরা দেখব ব্যঞ্জন ধ্বনি কাকে বলে এবং কিছু উদাহরণ। ব্যঞ্জন ধ্বনি যে সব ধ্বনি উচ্চারণ করার সময় শ্বাস, বায়ু, মুখ গহ্বরে বিশেষ বাধা পায় এবং অন্য কোনো ধ্বনির সাহায্য নিয়ে উচ্চারিত হয়। সেই সব ধ্বনিকে ব্যঞ্জন ধ্বনি বলে। যেমন ক, খ, গ, ঘ, ঙ, আরো যেগুলো আছে লিখব কত। তো এগুলো হচ্ছে ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন ধ্বনি কাকে বলে এবং এর শ্রেণী উদাহরণ। এবার আমরা প্রথমে যে বলেছিলাম যে স্বরধ্বনির 14 গোষ্ঠী নিয়ে আলোচনা করব। তো ভিডিও মোটামুটি আধ ঘন্টা থেকে বেশি হয়ে গেছে, মেমোরিও হয়ে গেছে, মানে লোড আর কি। তবুও দেখি কতক্ষণ চলে বা কতক্ষণ, ক্যামেরা তো নেই, মোবাইল রয়েছে, মোবাইলে কতক্ষণ ধরতে পারে আর ভিডিওটা, মানে স্পেস কতটা থাকে। আচ্ছা, আমরা স্বরধ্বনি কি, কাকে বলে, কোনগুলোকে আমরা স্বরধ্বনি বলবো জানলাম।
স্বরবর্ণ আলাদা, স্বরধ্বনি আলাদা। স্বরবর্ণ 11টি আর স্বরধ্বনি মোট 7টি। এটা ভালো করে মনে রাখতে হবে। এবার আমরা স্বরধ্বনির শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। স্বরধ্বনির শ্রেণীবিভাগ বিভিন্নভাবে করা যায়। তো প্রথমে আমরা শ্বাসবায়ুর গতিপথ অনুসারে স্বরধ্বনির শ্রেণীবিভাগ করব। শ্বাসবায়ুর গতিপথ অনুসারে স্বরধ্বনি দুই প্রকার, মৌখিক স্বরধ্বনি আর অনুনাসিক স্বরধ্বনি। মৌখিক স্বরধ্বনি কোনগুলো? লিখতে সময় লাগছে, লিখে নিন। শ্বাস বায়ুর গতিপথ অনুসারে শ্রেণীবিভাগ। আচ্ছা, বোর্ডে লিখলাম, ছায়া পড়লো, ওয়ার্ড কেটে যাচ্ছে বা দেখা যাচ্ছে না, এগুলো সমস্যা হচ্ছে। আরেকবার লিখছি, স্বরধ্বনির শ্রেণী বিভাগ। আচ্ছা, শ্বাস বায়ুর গতিপথ অনুসারে, শ্বাস বায়ুর গতিপথ অনুসারে স্বরধ্বনি দুই প্রকার, যথা মৌখিক স্বরধ্বনি ও অনুনাসিক স্বরধ্বনি। দেখো, যেসব স্বরধ্বনি উচ্চারণ করার সময় শ্বাসবায়ু শুধুমাত্র মুখ দিয়ে বের হবে সেগুলোকে বলবো আমরা মৌখিক স্বরধ্বনি। আর যেসব স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের শ্বাস মুখ এবং নাক দুই দিক দিয়েই বের হবে সেটাকে বলবো আমরা অনুনাসিক স্বরধ্বনি। বোঝা গেল? মৌখিক স্বরধ্বনি আবার দুই প্রকার। বোর্ডে দেখা যাচ্ছে, মৌখিক স্বরধ্বনি দুই প্রকার। মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি। মৌলিক কোনগুলো? লিখে অনেক সময় লাগছে, বলেছি এরকম, যেসব স্বরধ্বনিকে আমরা ভাঙতে পারবো না বা ভাঙা যায় না সেগুলোকে বলা হয় মৌলিক স্বরধ্বনি। আর যেসব স্বরধ্বনিকে আমরা ভাঙতে পারবো বা ভাঙা যায় সেগুলোকে বলবো আমরা যৌগিক স্বরধ্বনি। তো ও, এ, হস্যই, হস্যৌ, এ, ও, 1 2 3 4 5 6 আ ছুটেছে, আ, ও, এ, হস্যই দীর্ঘ হস্যৌ, এ, ও, আ, এই 7টি হচ্ছে মৌলিক স্বরধ্বনি। আরো বলছি, যেসব স্বরধ্বনিকে ভাঙা যায় না সেই সব স্বরধ্বনিকে বলবো আমরা মৌলিক স্বরধ্বনি। এক্সাম্পল হিসেবে বা উদাহরণ হিসেবে ও, এ, হস্যই, হস্যৌ, এ, ও, আ, এই 7টি হচ্ছে মৌলিক স্বরধ্বনি। এবার আসবো আমরা যৌগিক স্বরধ্বনি নিয়ে। যৌগিক স্বরধ্বনি
ধ্বনি। মাঠের কালি নিয়ম। যে সব স্বরধ্বনিকে বিশ্লেষণ বা ভাঙা যায় সেই সব স্বরধ্বনিকে যৌগিক স্বরধ্বনি বলে। যেমন ও, ওই দুটি, এই দুটি। এছাড়াও বিভিন্ন ভাষার থেকে বিভিন্ন স্বরধ্বনির কথা বলেছেন, কিন্তু মূলত এই দুটি হচ্ছে মৌলিক স্বরধ্বনি। কিরকম আমরা এটা ভাঙবো দেখো। ও সমান ও যোগ হ্রস্ব উ। ওই সমান ও যোগ হ্রস্ব ই। অর্থাৎ এই ও ধ্বনিটি ও এবং হ্রস্ব উ এই দুটো জয়েন্ট হয়ে বা যুক্ত হয়ে তৈরি হয়েছে, আর এই ওই ধ্বনিটি বা স্বরধ্বনিটি ও এবং হ্রস্ব ই এই দুটো যুক্ত হয়ে তৈরি হয়েছে। তাই এই ও এবং ওইকে আমরা যৌগিক স্বরধ্বনি হিসেবে ধরেছি বা যৌগিক স্বরধ্বনি হিসেবে এটার আলোচনা চলছে।